প্রতি অর্থ বছরেই স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে তো আমাদের অনেক বেশি আলোচনা হয়ে থাকে। করোনার সময় সেই আলোচনাটা কিন্তু সবথেকে বেশি আমরা দেখেছিলাম। কিন্তু যেই বাজেটটি আজকে উত্থাপিত হতে যাচ্ছে নতুন অর্থ বছরের, সেখানে স্বাস্থ্য খাতকে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে, কতটুকু বরাদ্দ থাকছে, সে বিষয় নিয়ে বিস্তারিত জানতে চাই আমার সহকর্মী মুজাহিদ শুভর কাছ থেকে। গালিব, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে স্বাস্থ্য খাতে যত বেশি আসলে বরাদ্দ দেয়া হবে ততই কিন্তু বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠী তারা কিন্তু জিডিপিতে বেশি অবদান রাখতে পারবে। কিন্তু আমরা বারবারই কিন্তু হতাশ হচ্ছি এবং যতগুলো সোর্স থেকে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবারও বাজেটে স্বাস্থ্য বাজেটে আসলে বরাদ্দ তুলনামূলকভাবে আরও কমবে বলে আমরা শুনছি। এবং আপনি যেটি বলছিলেন যে শুধুমাত্র করোনার সময়ে আমরা দেখেছিলাম সর্বোচ্চ বাজেট আসলে দেওয়া হয়েছিল স্বাস্থ্যে, তারপর থেকে কিন্তু ক্রমাগতভাবে পরপর 2 অর্থ বছরে আসলে স্থিতিশীল ছিল এবং তারপরে আরও কমেছে এবং এবার শোনা যাচ্ছে যে আরও কমবে। আপনি যদি বিগত 5টি অর্থ বছরের যদি আমরা পর্যালোচনা যদি করি, আপনি দেখবেন যে 19-20-এ আমরা 4.2, তারপরে হচ্ছে 2020-21-এ 5.8%, সব মিলে কিন্তু ওই 5.8% ছিল হচ্ছে সর্বোচ্চ। টাকার অঙ্কে বেড়েছে, কিন্তু বাজেট যেভাবে বৃদ্ধি পেয়েছে সেই আকারে যে বৃদ্ধি হওয়ার কথা ছিল সেটি হয়। বাজেটের আকার যেহেতু বাড়ছে, স্বাভাবিকভাবে অর্থের বরাদ্দ সেভাবে বাড়বে, কিন্তু শতাংশের আকারে কিন্তু তুলনামূলকভাবে কমছে। কিন্তু কেন কমছে এর পর্যালোচনায় কিন্তু একটি বিষয় বারবারই উঠে আসছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় বাজেটের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে কিন্তু সবথেকে এগিয়ে আছে। প্রতি বছরই কিন্তু আসলে বাজেটের স্বাস্থ্যের অর্থ ফেরত যাচ্ছে। ফেরত যাওয়ার কারণ হচ্ছে যে আপনি জানেন যে চিকিৎসকরাই কিন্তু এখানে প্রশাসকের ভূমিকা পালন করে এবং তারা কিন্তু ক্লিনিশিয়ান হিসেবে যত ভালো রোল প্লে করে তারা কিন্তু একজন প্রশাসক হিসেবে সেই ভালো দায়িত্বটি পালন করে না এবং ব্যয় ভীতি আছে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা খরচ করার ক্ষেত্রে নানা ধরনের শঙ্কা বা নতুন নতুন প্রকল্প নেবার ক্ষেত্রেও তারা কিন্তু এক ধরনের অস্বস্তির ভিতরে থাকে। কিন্তু আমরা যদি যাই যে এই বাজেট কমে যাওয়ার কারণে কি হচ্ছে, যে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যদি যান আপনি দেখবেন যে একটি আসলে সদর হাসপাতাল আছে, কিন্তু তার আশেপাশে কিন্তু অসংখ্য বেসরকারি হাসপাতাল ক্লিনিক গড়ে উঠছে। তার মানে কিন্তু আপনি যদি সরকারি হাসপাতালেও সেবা নিতে যান আপনি দেখবেন যে মানুষ কিন্তু 1-2টি টেস্ট করলে 1-2টি টেস্ট কিন্তু আসলে তাকে বেসরকারিতে করা লাগছে। এবং আপনি যদি ফেরতের প্রবণতা যদি আপনি দেখেন যে 2018-19 অর্থ বছরে মাত্র 11.22% ছিল, সেটি বাড়তে বাড়তে তারপরের বছরে 26.4%, এবং কোভিডের সময় যে বাজেট সব থেকে বাড়ানো হয়েছিল সেবার কিন্তু 42% অর্থ কিন্তু ফেরত গেছে। তার মানে তো বোঝাই যাচ্ছে যে আপনি বাজেট বাড়িয়ে দিলেই যে আপনি খরচ করতে পারছেন ব্যাপারটি এমন না। এবং আপনি সবশেষ দেখেন যে 22-23 অর্থ বছরে কিন্তু আমরা দেখেছি 39% অর্থ ফেরত গেছে। এবং এই অর্থ একদিকে যেমন ফেরত যাচ্ছে, যতটুকু অর্থ আসলে এখানে বরাদ্দ আছে তার মধ্যে অপচয় আছে, দুর্নীতি আছে, এবং একই সঙ্গে কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখছি যে প্রচুর অর্থ খরচ বেড়েছে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে। এবং আপনি যদি দেখেন যে সারা বিশ্বের পরিস্থিতি নয়, শুধু দক্ষিণ এশিয়ার পরিস্থিতি যদি আপনি দেখতে পান যে মাথাপিছু যে বার্ষিক ব্যয় বাংলাদেশ মাত্র $58 খরচ করছে, কিন্তু তার পাশেই মালদ্বীপ 1000 তার স্বাস্থ্যের জন্য মাত্র $58 খরচ করছে সারা বছরে আর কি। এটা বরাদ্দ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু আপনি দেখেন মালদ্বীপ 1038 এত আসলে ব্যয় করছে। তারপরে ভারত বলি, শ্রীলঙ্কা বলি, ভুটান বলি, নেপাল সব থেকে পিছিয়ে আছে কিন্তু বাংলাদেশ, এবং এর ফলাফল কিন্তু অনেক খারাপ। আপনি জানেন যে বিশ্বব্যাংকের একটি তথ্যতে বলা হচ্ছে যে প্রতি বছর 1,20,000 মানুষ তারা দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে। আপনি জানেন যে একটি কর্মক্ষম মানুষ যদি কোনোভাবে অসংক্রামক কোনো ব্যাধিতে তিনি যদি আক্রান্ত হন, তার পুরো পরিবার কিন্তু তার দিকে মুখিয়ে থাকে এবং স্বাভাবিকভাবে 2-3 মাসের মধ্যে কিন্তু এটি দারিদ্র্য সীমার নিচে কিন্তু চলেই যায়। এবং আপনি প্রভাব যদি দেখেন যে স্বাস্থ্য খাতে বাজেটের প্রভাব কি হচ্ছে, চিকিৎসা নিতে দেশের বাইরে চলে যাচ্ছেন প্রায় 7 লাখ রোগী, $350 কোটি হারাচ্ছে বাংলাদেশ প্রতি বছর। জনপ্রতি গড়ে খরচ হচ্ছে ওই ব্যক্তিদের যারা দেশের বাইরে যাচ্ছেন $5,000, এবং বাজেটের 10% বরাদ্দ আসলে প্রয়োজন আমরা বলছি স্বাস্থ্য খাতে, তাহলে কিন্তু পরিস্থিতি পরিবর্তন হতো। কিন্তু সেটি কিন্তু কোনোভাবে হচ্ছে না, 5-এর আশেপাশেই সবসময় থাকছে। এবং আপনি দেখেন যে বিশ্লেষকরা সবসময় বলছেন যে অন্তত $88 হওয়া উচিত মাথাপিছু বরাদ্দ। ওই যে বলা হয় না যে অর্থনীতির একটা জায়গায় যদি একটু এলোমেলো হয়ে যায় পুরোটাই আসলে একটু নড়ে ওঠে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। যেই যে $350 কোটি বাংলাদেশ হারাচ্ছে, এটা তো রিজার্ভের উপরেও একটা চাপ পড়ছে।
অবশ্যই। তো আমরা আশা করছি যে এই অপচয় থাকবে, দুর্নীতি থাকবে, যা কিছু থাকুক না কিন্তু বাজেট কিন্তু অবশ্যই বাড়াতে হবে। যদি না বাড়ানো যায় তাহলে কিন্তু এই পরিস্থিতি আরও বেশি খারাপ হবে এবং ধারণা করা হচ্ছে যে আগামীতে আরও বেশি মানুষ প্রতি বছর দারিদ্র্য সীমার নিচে নেমে যেতে পারে যদি বাজেটে বরাদ্দ বাড়ানো না হয় এবং একই সঙ্গে যদি এটি যৌক্তিকভাবে খরচের সক্ষমতা না বাড়ে। মুজাহিদ শুভ, আবারও নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আপনি আমার সঙ্গে যুক্ত হবেন। শুনছিলাম যে স্বাস্থ্য খাতের কথা আমার সহকর্মী মুজাহিদ শুভর কাছ থেকে, যেই বাজেটটি আজকে উত্থাপিত হতে যাচ্ছে, নতুন অর্থ বছরের বাজেট, সেই বাজেটে কেমন হতে পারে স্বাস্থ্য খাতে বরাদ্দ।